আসসালামু আলাইকুম এসএসসি 26। আজকের ভিডিওটা তোমাদের জন্য কেমিস্ট্রির একটা ভালো ভিডিও হতে যাচ্ছে, কারণ আজকে আমি তোমাদেরকে মাত্র দুইটা ক্লাসে কেমিস্ট্রি যে গুণগত রসায়নটা আছে সেটার প্রায় সম্পূর্ণ অংশ কভার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং খুবই কম সময় করার চেষ্টা করবো। একটু ভিডিওটা বড় হবে, কিন্তু আমি চেষ্টা করবো সর্বনিম্ন সময়ের মধ্যে তোমাদের যে কনসেপ্টগুলো আছে সুন্দরভাবে বুঝাই দেওয়ার। তো ভাইয়া, প্রথমে একটা জিনিস অনুরোধ করবো তোমাদেরকে, চ্যানেলটা যেহেতু নতুন, তোমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো যে কেমন লাগছে ভিডিওগুলো, এবং পাশে থাকো। এবং আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালোভাবে যদি দেখো তাহলে অবশ্যই তোমরা ফল পাবা। তো চলো আমরা শুরু করে দিই। তো দেখো, আজকে ভিডিওর যে টপিকগুলো আলোচনা করবো সেগুলো এগুলো কিন্তু সব মানে এখানে দিয়ে রাখছি, এখানে কি আলোচনা হবে টপিকগুলো। তো আমি ডাইরেক্ট আলোচনায় প্রবেশ করি। দেখো, মৌলিক কণিকা নিয়ে আলোচনার ক্ষেত্রে, মৌলিক কণিকার ক্ষেত্রে তোমাদের আমরা তিনটা কণিকা জানি, যে ইলেকট্রন আছে, প্রোটন আছে আর নিউট্রন আছে। তো আমাদের এসএসসির জন্য কি কি জানা লাগবে? এসএসসির জন্য তোমার জানা লাগবে ইলেকট্রনের জাস্ট তুমি চার্জটা জানতে পারো, চার্জ আর ভর, এই দুটো জানা যথেষ্ট, ঠিক আছে? ইলেকট্রনের চার্জ 1.60 10 ইনভার্স 19, এই চার্জটা আর ভরটা 9.11 ইন্টু 10 ইনভার্স 28, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার গ্রাম এককে, এত গ্রাম। সো চার্জটা জানলে হবে আর ভরটা জানলে হবে। প্রোটনের ক্ষেত্রে একই ঘটনা, ঠিক আছে? চার্জটা 1.60 10 ইনভার্স 19, আর তার ভরটা 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার এটা হচ্ছে 24। এইটা নিউটনের ক্ষেত্রে জাস্ট ভরটা জানলে যথেষ্ট। মানে প্রোটন, ইলেকট্রন এবং নিউটনের ক্ষেত্রে মানে বড় বড় মূল কণিকা যেটা আর কি, এটার তোমার ভর জানলে যথেষ্ট। আর তোমাদের অস্থায়ী কণিকা কিছু আছে, মেসন, বোসন, ওইগুলা। আর কম্পোজিট কণিকা যেগুলো রয়েছে, ডিউটেরন, এই যে এইগুলা তোমার আলফা কণা, সম্ভবত আমি একটু করছি তোমাদেরকে, তবে আছে সম্ভবত। এইগুলো সম্পর্কে জাস্ট তুমি এমসিকিউ এর জন্য এইটুকু বেসিক যা ধারণা আসলেই তোমার যথেষ্ট। ধারণাটুকু থাকবে, এটুকু বেসিক লাগবে এমসিকিউ এর জন্য, যে মৌলিক কণিকা সম্পর্কে কি, আর এটার ভর কিরকম, আর ওইগুলোর মানে যে কম্পোজিট কণিকা বা তোমার অস্থায়ী কণিকা, এগুলো তোমার বইয়ে দেখবা যে আছে সুন্দরভাবে, ওগুলো ওখান থেকে অতটুকু জানলে যথেষ্ট, মানে জাস্ট কোনগুলো কি কণিকা। আর আরেকটা জিনিস এখানে এটা আসে কম, যে তোমার ইলেকট্রনের ভর আর প্রোটন ভরের ভরের যে তুলনা, যে ইলেকট্রনের ভরটা প্রোটনের ভরের কি 1/1837 গুণ, ঠিক আছে? এটা অনেক সময় দেখা যায় যে এমসিকিউ দিয়ে দিতে পারে, এমসিকিউ এর জন্য এগুলো সব 1/1837 গুণ মানে তুলনা, মানে ছোট আর কি, হ্যাঁ মানে ছোট আর কি, 1837 গুণ ছোট। তো এটাকে যদি আমি তুলনা করে লিখি 1/1837 লেখা যায়। তো এইটুকু ছিল হচ্ছে এখানে কণিকা, মৌলিক কণিকা আলোচনাটা এতটুকুই ছিল, এখানে বেশি আলোচনা না। আর আইসোটোপ সম্পর্কে, ভাই আইসোটোপ সম্পর্কে প্রথমে আলোচনা করি। সেটা হচ্ছে, দেখো, আইসোটোপ মানে কি, প্রোটন সংখ্যা সমান, তোমরা সবাই জানো। আমি এখানে একটু দ্রুত আমি করছি। দেখো যে তোমার হাইড্রোজেনের যে তিনটা আইসোটোপ রয়েছে, একটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে যেটা এক, যেটার পারমাণবিক ভর এবং প্রোটন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা এক, এটা একটা। আরেকটা আছে হচ্ছে তোমার দুই, আরেকটা হচ্ছে তিন। তো আমি জাস্ট দুইটা দেখাচ্ছি। প্রোটিয়াম এটাকে বলা হয় এক, যেটা এটা হচ্ছে ডিউটোরিয়াম, যেটা পারমাণবিক ভর হচ্ছে দুই। তো দেখতেই পাচ্ছ ভাই, এখানে তোমাদের এইখানে যে প্রোটন সংখ্যা, এখানকার প্রোটন সংখ্যা এবং এখানকার প্রোটন সংখ্যা সেম, কিন্তু এখানকার ভর সংখ্যা এখানকার ভর সংখ্যা সেম না। তো মূল কথা হচ্ছে, যে সকল পরমাণু প্রোটন সংখ্যা সেম হবে, সে সকল যাবতীয় পরমাণু, তোমাকে হাইড্রোজেন দেখাচ্ছি, এটা তুমি সাংঘাতিক ভাবে বুঝে নাও। এখানে অন্য যে কোনো পরমাণু থাকবে, তুমি জাস্ট একই কনসেপ্ট খাটাবা, যে ভাই ভাই বলছিল যে নিচে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সেম থাকতে হবে, হ্যাঁ সেম আছে, তাহলে ওটা সরাসরি বলবো যে এটা পরস্পরের আইসোটোপ, শেষ। তার পরবর্তীতে ভাইয়া যেটা আছে সেটা হচ্ছে আইসোটোন। আইসোটোন যদি আলোচনা করি, আইসোটোন, দেখো ভাই, আইসোটোনের ক্ষেত্রে তুমি আমাদের যে পরিচিত একটা মৌল সেটা হচ্ছে আমাদের সালফার। সালফার, আর আমাদের আরেকটা পরিচিত মৌল সেটা হচ্ছে আমাদের ফসফরাস। মার্কারের কালিটা একটু কম ভাই, একটু আমি কালকে মার্কার হিটা করছি, কিন্তু এটা কেন যেনই হয়নি, এটার জন্য আমি তোমাদের কাছে একটু ক্ষমা চাচ্ছি। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ আশা করি, যে সালফার আর ফসফরাস এই দুইটা। এখন দেখো, এই সালফার আর ফসফরাসের মধ্যে আইসোটোন আমি কি কি ভিত্তিতে বলবো, যে আইসোটোন কি ভিত্তিতে বলবো। দেখো, সালফার ফসফরাসের এখানে আমি যদি এর সালফারের ক্ষেত্রে তার ভর সংখ্যা এবং ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিই, তাহলে এখানে আমি মানটা কত পাচ্ছি? 16 পাচ্ছি। অনুরূপ ভাবে ফসফরাসের ক্ষেত্রে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা যদি বাদ দিই, এখানে যে মানটা থাকছে সেটাও কিন্তু 16 থাকছে। তো এই যে ভাই, দেখো যে একই রকম, যে ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা বাদ দিয়ে কি পাওয়া যায়? নিউট্রন পাওয়া যায়, নিউট্রন সংখ্যা। তো নিউট্রন সংখ্যা উভয়ের যে সেম থাকছে, তো এইরকম যে সকল পরমাণুর ভর সংখ্যা বা পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু নিউট্রন সংখ্যাটা সেম, তারা পরস্পরের আইসোটোন। তো এইটা হচ্ছে এখানেও একই কথা ভাই, তোমার এটা প্রতীকী অর্থে এখানে যা, এখান থেকে তোমাকে যে প্রশ্ন যে বলে যে নিচের এটা কি, তুমি জাস্ট মাথায় স্ক্যান করবা যে আচ্ছা আইসোটোন মানে কি, তার ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা যদি উভয়ের বাদ দিয়ে দেখবো সেম হবে। যদি হয়ে যায় তাহলে সুন্দর হবে, আইসোটোন দিবা অন্যান্য ক্ষেত্রে। আচ্ছা, তো 3 নম্বর যেটা আরেকটা আছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আইসোবার। আইসোবারের ক্ষেত্রে দেখো, আমাদের পরিচিত মৌল কপার যেটা আছে, কপার আমরা ইউজ করতে পারি, কপার আমাদের খুবই পরিচিত মৌল। আর একটা আছে জিঙ্ক, এটা আমাদের একটা পরিচিত মৌল, এটা হচ্ছে 30 আর এটা হচ্ছে 64। আইসোবারটা খুব সহজ ভাই, যে কেবল পরমাণুর বা পরমাণুর তোমার ইগুলা সমান হয়ে যায়, তোমার যেই ভর সংখ্যা, ভর সংখ্যা যাদের সমান থাকে, প্রোটন নিউট্রন ওসব কথা না, জাস্ট ভর সংখ্যা যাদের সমান থাকে, কোনোভাবে ভুল করে সমান হয়ে গেল, তোমার এটা কি বলবা, যে ভাই তখন আইসোবার। এটা অনেক সহজ, আইসোবারটা অনেক সহজ, দেখেই বলে দেওয়া যায়। আর ভর সংখ্যা সমান, তো তোমার এটা আইসোবার। তো অনেক সময় দেখা যায় এমন হতে পারে, তোমার প্রশ্নে উদ্দীপকে এটা দেওয়া থাকতে পারে, ভর সংখ্যাটা সরাসরি থাকলো না, একটু প্রোটন এবং নিউট্রন থাকলো, তখন তোমাকে কষ্ট করে ভর সংখ্যাটা বের করে দেখতে হবে যেটা আইসোবার হয় কিনা। এটাই হচ্ছে পার্থক্য। তো ভাই এইখানেও ওই একই ঘটনা, তুমি সাংঘাতিক চিহ্ন হিসেবে এটাকে ধরে নিবা। এরকম যাবতীয় যেগুলো আছে, যদি জিজ্ঞাসা করে যে এটা কি, তখন তুমি দেখবা যে আইসোবার হয় কিনা। আইসোবার কিভাবে হবে, দেখবা যে ভাই ভর সংখ্যা উভয় পরমাণুর ভর সংখ্যা কি সেম কিনা, যদি সেম থাকে তাহলে বলবো পরস্পরের আইসোবার। সো ভাই, আইসোটোপ এবং আইসোবারের যে আলোচনাটা, সার্বিক আলোচনা, একটু সুন্দরভাবে মানে সংক্ষেপ করে আর কি বলছি। তো এই আলোচনাটা এখানে তোমার মনে করো কমপ্লিট হয়ে গেল। পরবর্তীতে পরমাণুর মডেল নিয়ে আলোচনা আছে। দুইটা পরমাণুর মডেল আমাদের আছে, একটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল,
রাদারফোর্ড আর একটা হচ্ছে বোর পরমাণু মডেল। এখানে ভাই বেশি আলোচনা নাই, এটা মূলত থিওরি, অধিকাংশ থিওরি। তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমরা কি কি পড়বা। প্রথম কথা হচ্ছে ভাই, ওই যে রাদারফোর্ড যে আলফা কোণা টেস্ট করছিল, তোমাদের সবাই মনে আছে রাদারফোর্ড আলফা কোণা টেস্ট করছিল, আলফা কোণা পরীক্ষা। এটা অবশ্যই ভালোভাবে পড়বা, আলফা কোণা পরীক্ষার কনসেপ্ট গুলো ভালোভাবে পড়বা। যে এখানে তোমার একটা মানে নিয়েছিল, পাত নিয়েছিল, সোনার পাত, এবং সোনার পাত নিয়েছিল, এবং সে এখানে কিন্তু একটা আলফা কোণা ছাড়ছিল। ঠিক আছে, আলফা কোণার যে তোমার ইটা তোমরা সবাই জানো 4 ক্লাস, এবং এখানে হচ্ছে 2, না সরি আমি ভুল লিখছি, না ঠিক আছে 2টা উপরে হবে আর কি। যে এখানে 4 এখানে 2 প্লাস, হ্যাঁ হিলিয়াম 2 প্লাস আর কি এটা। সো যে এখানে ছাড়ছিল সেটা যে তোমার যে পরীক্ষার যে দেখছিল যে কতগুলো কণা তোমার ওই পদ্মাকে ভেদ করতে পারে, কতগুলো কণা ওই পদ্মা থেকে তোমার ঠিক রিভার্স অর্থাৎ 180 ডিগ্রি ঘুরে আসে, আর কতগুলো কণা ভেদ তোমার মানে মানে তোমার কি বলো ওটাকে, যে সরাসরি সরাসরি চলে যায়। তো এই যে 3টা ঘটনা, এই 3টা ঘটনা যে ব্যাখ্যাটা আছে বইয়ে, সেই বই থেকে তোমরা জাস্ট রাদারফোর্ডের আলফা পরীক্ষা ব্যাখ্যাটা ভালোভাবে পড়ে নিবা। দ্যাটস ইট এনাফ এখান থেকে। তারপরে ভাইয়া তোমার যে পার্থক্য রাদারফোর্ড এবং বোরের করতে বলে, এখানে খুব সহজ জিনিস। তুমি রাদারফোর্ডের পরমাণু মডেলটা যে ভালোভাবে পড়বা, কয়েকটা পয়েন্ট আছে, মেন পয়েন্ট আছে, যে শুদ্ধ সৌরজগতের সাথে কি তুলনা করছে, মানে একটা চার্জিত বস্তুর সাথে চার্জহীন বস্তু যে তুলনা করলো। তারপরে তোমার কক্ষপথ সম্পর্কে ধারণা দেয়নি, আকারটা কেমন হবে, এই যে বেসিক বা কি পয়েন্ট যেগুলো আছে, সেই কি পয়েন্ট গুলো তোমরা তুলনা করবে। এখানে খুব বেশি কিন্তু লেখা লাগে না, পয়েন্টটা একদম কি পয়েন্ট, মানে 4-5টা দেখবা যে একদম কি পয়েন্ট থাকে, ওই 4-5টা কি পয়েন্ট বললেই যথেষ্ট। ঠিক অনুরূপ ভাবে তুমি দিবা যে রাদারফোর্ড এগুলো দিতে পারেনি, বোর মডেল থেকে এগুলো আমরা সব পাই। এই 3-4টা পয়েন্ট গুলো বললে এখানে এটুকু যথেষ্ট। এখানে কোনো মানে বোঝার কিছু নেই, থিওরি এগুলো ভালোভাবে মুখস্থ করার বিষয়। তো বোর পরমাণু মডেলের ক্ষেত্রে যে বললাম যে যেগুলো আছে, আর বোর পরমাণু মডেল থেকে আমরা 2টা সূত্র পাই ভাই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এই যে ইলেকট্রন কক্ষপথে সুন্দরভাবে তোমার ঘোরে, বোর কিন্তু কক্ষপথ সম্পর্কে ধারণা দিচ্ছে যে উপবৃত্তাকার বা বৃত্তাকার এরকম হবে। তো এই যে ঘোরার সময় ইলেকট্রনের একটা আমরা বুঝতেই জানি, ফিজিক্স থেকে পড়ছি কিন্তু, যে ঘূর্ণমান বস্তুর ক্ষেত্রে কি থাকে ভাই, বেগ মানে তোমার যে ভরবেগটা থাকে ওটাকে কি বলে, কৌণিক ভরবেগ বলে, কৌণিক ভাবে ঘুরতে থাকে যেহেতু। সো ওইটাকে আমরা কি বলছি যে এমভিআর, মানে ইসের বোরের পরমাণু মডেলের ইটা হচ্ছে এটা এমভিআর ইকুয়াল টু NH বাই 2 পাই। হ্যাঁ, ওর পরমাণু মডেল থেকে কিন্তু এটা পাওয়া গেছে NH বাই 2 পাই। আর আরেকটা সূত্র আছে খুবই মূল্যবান সূত্র ভাই, এই অধ্যায় খুবই ব্যবহৃত হয়, খুবই দামি সূত্র। তোমার বিকিরিত বা তোমার শোষিত শক্তির যে পরিমাণটা, বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণ ডেল ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। নিউ মানে হচ্ছে তোমার কম্পাঙ্ক। আমাদের ফিজিক্সে যে কম্পাঙ্ক ভাই ইউজ করি, এখানে একটা কথা বলি ভাই, এখানে তুমি নিউ দিতে পারো, তুমি ইচ্ছা করলে আচ্ছা ঠিক আছে ভাই নিউ দিলাম, আমি এফ দিব, আমি যেহেতু এইচএফ পড়ছি, কারণ অনেকে আমরা এইচএফ পড়েই অভ্যস্ত যে এইচএফ। সো ঠিক আছে এইচএফ দিলে কোনো সমস্যা নেই, যে নিউ দিতে হবে কেমিস্ট্রির ক্ষেত্রে নো দরকার নেই, তুমি এইচএফ দিয়ে করবা, সহজভাবে করবা। এবং এখান থেকে কিন্তু আমরা জানি যে এই সূত্রটাকে আমরা একটু ভাঙাই, যে তরঙ্গের সম্পর্ক থেকে আমরা কিন্তু বলতে পারি যে এইচসি বাই ল্যামডা। ঠিক আছে, তরঙ্গের সম্পর্ক যে ভি ইকুয়াল টু এফ ল্যামডা, সূত্রের একটা অংশ আমরা কাজ করে এখানে ই করতে পারি। আর বেগটা সি কেন দিছি, কারণ ফোটনটা কাইন্ড অফ আলো, আমরা মডার্ন ফিজিক্সে কিন্তু এই সম্পর্কে একটু ধারণা পাইছি যে ফোটনটাও কিন্তু এক ধরনের আলোক কণিকা, যাই আলোর বেগ তার বেগটা আলোর বেগই হবে। তো বোর মডেল থেকে তাহলে একদম একটু সামারি করে দিই, যে রাদারফোর্ড থেকে তুমি কি করবা, যে জাস্ট থিওরি গুলা, যে রাদারফোর্ড এবারে কি বলছে, মানে ভুলভাল কি লিখছে তার সৌরজগতের মডেলে, আর সেখানে বোর কি কি তার সেই সমাধান দিচ্ছে। একটা মজার জিনিস কি তোমরা হয়তো সবাই জানো, যে রাদারফোর্ড তিনি তার শিষ্য কিন্তু ছিল নিলস বোর, তাই তিনি ভাবছে যে তার স্যারকে ই করছে সবাই। তো তিনি আর কি চেষ্টা করছে তার স্যারের যে ইগুলো আছে, ভুল ত্রুটিগুলো আছে, সেগুলো তুলে ধরে খুব সুন্দর একটা মডেল দেওয়ার। তো যাই হোক, তো তোমাদের এখানে বোর পরমাণু মডেল থেকে এই 2টা সূত্র অবশ্যই ভালোভাবে কনসেপ্ট সহ বুঝতে হবে, কৌণিক ভরবেগের এখান থেকে প্রশ্ন আসে, এবং এটা নিয়ে আলোচনা আমি সামনে করবো, তোমাদের 2-3টা প্রশ্ন আমি করাই দিব, যাতে তোমরা বিষয়টা একদম সুন্দরভাবে হাতে কলমে বুঝতে পারো। তো এখানে এই মডেল সম্পর্কে এতটুকু জানলে যথেষ্ট বলে মনে করছি। তারপরে আমরা চলে যাবো হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যাতে। তো কোয়ান্টাম সংখ্যা, দেখ কোয়ান্টাম সংখ্যাটা একদম সহজভাবে যদি বলি, কোয়ান্টাম সংখ্যা একদম সহজভাবে যদি বলতে চাই, তাহলে একটা ইলেকট্রনের, যে কক্ষপথে ইলেকট্রন ঘোরে, আমরা সবাই পড়ি কক্ষপথে ইলেকট্রন ঘোরে, তো ওই একটা ইলেকট্রনের মানে একটা ইলেকট্রনের একদম ওই যে বলি না যে তোমার নারী ভুঁড়ি, মানে নারী নক্ষত্র সব জানি, এই নারী নক্ষত্র সব জানার নামই হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। ওই ইলেকট্রনটা কোন কক্ষপথে ঘুরছে, ওই ইলেকট্রনটা কোন অরবিটালে আছে, ওই ইলেকট্রনটার তোমার গঠনটা কিরকম, মানে ত্রিমাত্রিক বিন্যাসটা কিরকম, এবং ওই ইলেকট্রনটা কিভাবে স্পিন করছে, কিভাবে ঘুরছে, মানে সবকিছু A to Z, এই সবকিছু যে জানার যে বিষয়টা, এটাই হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। যার মধ্যে ভাই 9-10 আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা সবাই কিন্তু ধারণা পাইছি, যে একটা কক্ষপথের এটা এই যে মূল যেই মানে কক্ষপথেই থাকে, এটাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এর ভিতরের অংশ, আমরা অরবিটাল আর কি যেটাকে বলি, এই কক্ষপথে যে ইলেকট্রন গুলো থাকে। আর এই যদি হচ্ছে এই আর কাজগুলো কি, প্রধান কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা পরমাণুর আকার সম্পর্কে ধারণা পাই, এইটার মাধ্যমে আমরা তোমার পরমাণুর সম্পর্কে এই পরমাণুটার সম্পর্কে মানে কয়েকটা ইসের আছে, কোথায় আছে কয়েকটা ঘরে কিভাবে আছে, সেটা সম্পর্কে ধারণা পাই। তারপরে আমরা নতুন একটা কোয়ান্টাম সংখ্যা, যেটা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ধারণা পাই ভাই, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে m দ্বারা প্রকাশ করা হয়। এখানে তোমার যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, দেখো এই যে এটা HL, এটাকে অরবিটাল সংখ্যা, এই অরবিটাল সংখ্যা কিন্তু n এর উপর ভিত্তি করে। এই অরবিটালের মান একটু এখানে একটা কথা, এই অরবিটালের মান যেটা হচ্ছে তোমার অরবিট বা শক্তি স্তর n, এর থেকে কখনোই বড় হতে পারবে না, কখনোই বড় হতে পারবে না। এই জন্য আমরা জানি, কিন্তু এই l এর মানটা কি মনে আছে কিনা, তোমাদের 9-10 কিন্তু পড়ছিলে, সেটা হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত সবসময় হতো, 0 থেকে n-1 পর্যন্ত, কখনোই সেটা n এর বড় হতে পারবে না।
তারপরে আরেকটা জিনিস দেখো, এই যে এল আছে, এই এল এর সাথে আবার এম এর সম্পর্ক আছে। এই এমটা কিন্তু এল এর উপর, অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর এই যে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এটা নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল? এই এল এর মানের উপর ভিত্তি করে। ধরো এল এর মান যদি তোমার 0 হয়, তাহলে এম এর মানও কিন্তু 0 হবে। এল এর মান যদি তোমার 1 হয়, সে টু সে এল এর মান 1, মানে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 1 হলো, তখন এম এর ভ্যালু কি করতে হবে? 0 লিখতে হবে এবং প্লাস মাইনাস 1 হতে হবে। 2 হলে একই ঘর, 2 হলে কি হবে? এল এর মান যদি 2 হয়, তাহলে এম এর মান হবে হচ্ছে 0 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। তো তোমাদের সাধারণত দেখা যায় সর্বোচ্চ 3 পর্যন্ত আসে, বুঝতেই পারছো, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3। তো এইভাবে কিন্তু তোমাদের এই এল এর সাথে এম এর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মানটা নির্ভরশীল। তোমাদেরকে আমি সামনে একটা সৃজনশীল প্রশ্ন সলভ করে আরো ভালোভাবে বুঝাই দিব, তোমরা তখন বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবে আশা করছি। আর একটা আছে যে তোমার ইলেকট্রন যে ভন্ড, এ কিভাবে ঘোরে, মানে স্পিনটা কিভাবে দেয়। ধরো একটা হচ্ছে এইভাবে স্পিন, আর একটা হচ্ছে এইভাবে স্পিন দেয়, প্লাস আপ মাইনাস আপ দিয়ে প্রকাশ করা হয়। তো তো এই মানে অক্ষের দিকে আর অক্ষের বিপরীত দিকে, তাহলে তো স্পিন সম্পর্কে, যে স্পিনটা কিভাবে দিচ্ছে ওইটা সম্পর্কে ধারণাই কিন্তু আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করা হয়। তো ভাই এই হচ্ছে ছিল মোটামুটি 4টে কোয়ান্টাম সংখ্যা নিয়ে মান। আর হ্যাঁ, তোমাদের ওই যে আমি একটু করছি, সেটা তো ধরো তোমাদের যে কিছু প্রশ্ন আছে না, যেমন ডিরাক ধ্রুবক না, ওটা কি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তারপরে তোমার এই যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির যে সূত্রটা, ঠিক আছে, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। ভাই এখান থেকে প্রশ্ন দেখা যায়, বিভিন্ন তথ্য জিজ্ঞাসা করে, এমসিকিউ তো আসে, মাঝে মাঝে দেখা যায় গতেও চলে আসে, কিছুটা বের করতে পারে, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারে অথবা ভরবেগ বের করতে পারে, এটা লাগবে। আবার আরেকটা আছে না যে তোমার যে আচ্ছা, এখানে আমি একটু কি গুলাই ফেলছি কিনা, হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। হ্যাঁ হ্যাঁ সরি, হাইজেনবার্গের হচ্ছে অনিশ্চয়তার নীতি, যেটা ছিল ওই যে তোমার ডেল এক্স ডেল পি, এই যে এটা এইচ বাই 4 পাই, এই যে সূত্রটা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এই সূত্রটা তুমি জাস্ট মুখস্থ করো, এটা এমসিকিউ অনেক সময় দিতে পারে, ডাইরেক্ট এটাই করে দিবে, কারণ দিতেই পারে, তাই না? এমসিকিউ দেওয়ার মতো, যা তোমাকে সূত্র চাচ্ছে এটা অনেক ভালোভাবে পড়ে না। আর একটা আছে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, যেটা তোমাকে বলছিলাম কিভাবে এটা ভুল, যে এটা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য হবে। এইটা হচ্ছে, এই দুটো তুমি ভালোভাবে পড়ো, এই দুটো বলতে ভুলে গেছিলাম। এই দুটো সম্পর্কে ধারণা রাখবা, এগুলো কিন্তু পরীক্ষায় দিয়ে দিতে পারে। তো চলো, আমাদের কোয়ান্টাম সংখ্যা শেষ করলাম। ইলেকট্রন বিন্যাসের নীতি। তো ইলেকট্রন বিন্যাসের ভাই তিনটা নীতি আছে। ইলেকট্রন বিন্যাসের তিনটা নীতি আছে। তো তিনটা নীতির মধ্যে দেখো কি কি আছে। একটা আছে হচ্ছে আউটবাউ নীতি। আউটবাউ নীতি, আউটবাউ নীতি খুব সহজ করে বলি ভাই, এন প্লাস এল এর উপর নির্ভর করে। দাঁড়াও, এন প্লাস এল, এটা মানে কি? দেখো, এন মানে হচ্ছে তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এন মানে হচ্ছে প্রধান প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর এল মানে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এটাকে বুঝে নাও, কোয়ান্টাম সংখ্যা। আউটবাউ তিনি কি বলছেন, যে এই যে ইলেকট্রনগুলো শক্তি স্তরে প্রবেশ করে, ইলেকট্রনগুলো যে সেভাবে শক্তি স্তরে প্রবেশ করে না, ইলেকট্রনগুলো যে সেভাবে শক্তি স্তরে প্রবেশ করে না, ইলেকট্রন শক্তি স্তরে প্রবেশ করে একটা নিয়ম মেনে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে নিম্ন শক্তি স্তরে আগে যাবে, তারপরে উচ্চ শক্তি স্তরে যাবে, নিম্ন শক্তি স্তরে আগে যাবে। এই নিম্ন শক্তি স্তর উচ্চ শক্তি স্তর কিভাবে ভাই জানবো? এই জানার জন্য আউটবাউ তিনি দেখাইছেন এল প্লাস এল এর কনসেপ্ট, যেটা প্রধান কোয়ান্টাম সংখ্যা নাম্বার এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা নাম্বার। এইটার উপর ভিত্তি করে তিনি মানে এইটা শক্তির তারতম্যটা চিহ্নিত করছেন। যদি ধরো তোমার ওই যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে 4s আর একটা হচ্ছে 3d। ইলেকট্রন আগে কোথায় যাবে? ইলেকট্রন আগে কোথায় যাবে? কনসেপ্ট আউটবাউ নীতি অনুযায়ী আমি তখন বলতে পারি, দেখো এই 4s আমরা জানি যে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান থাকে, এস এর ভ্যালু, তোমার এস এর ভ্যালু হচ্ছে 0, তারপরে তোমার পি এর ভ্যালু হচ্ছে 1, ডি এর ভ্যালু হচ্ছে 2, এর ভ্যালু হচ্ছে 3। সো এই মানটা আমরা কাজে লাগাবো। দেখো এখানে 4 হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং প্লাস 4 হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এস এর ভ্যালু আমরা জানি 0, সো এখানে হলো 4। আর এখানে তোমার এখানে হচ্ছে 3, মানে এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এবং ডি এর ভ্যালু আমরা দেখলাম, দেখো 2, সো 2, এখানে ভ্যালু কিন্তু 5। তাহলে দেখো 4 আর 5 শক্তি, মানে এই যে সংখ্যাটাই শক্তির চিহ্ন, মানে শক্তি বাহক বা চিহ্নিত চিহ্ন আর কি, চিহ্ন। তো এই চিহ্নটা যেটার মান বড় হবে সেটা বেশি শক্তি বোঝাবে, আর যেটার মান ছোট হবে সেটা কম শক্তি বোঝাবে। তাহলে আমরা এখানে আউটবাউ নীতি যে কি বলছি বুঝতে পারছি, আসলে তাহলে যে ছোট শক্তি স্তরে আগে প্রবেশ করবে, তাহলে এই যে এখান থেকে আমরা বলি যে না, 3d আর 4d, 3d আর 4s এর মধ্যে ইলেকট্রন আগে তোমার ইসে প্রবেশ করবে, 4s এ প্রবেশ করবে, এই কনসেপ্টটা কিন্তু আমরা বলি। আর আরেকটা আছে, অনেক সময় দেখা যায় দুটো সমান হয়ে যায়, দুইটা সমান হয়ে যায়। ধরো একটা 4d থাকলো, আর একটা ধরো তোমার থাকলো 5s, ঠিক আছে? একটা ধরো তোমার 4d থাকলো আর 5p থাকলো। তো এখানে এটার ভ্যালু কত? দেখো এটার ভ্যালু হচ্ছে তোমার আসবে হচ্ছে 6, আবার এটার ভ্যালু কিন্তু তোমার আসবে হচ্ছে 6, মানে মানটা, শক্তির মানটা। এখানে দেখো সব দিয়ে দিয়েছি, আমি কিন্তু দ্রুত করছি জিনিসটা, সুন্দর সময় নষ্ট না হয়। দেখো যখন উভয়ই সেম থাকবে তখন দেখো এটা কিন্তু ডি আর এটা কিন্তু পি, কিন্তু যখন উভয়ই সেম থাকবে তখন কি হবে? যেটার শক্তি স্তর কম, যেটা শক্তি স্তর প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা কম হবে, সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এখানে 4 এবং 5 এর মধ্যে 4 ছোট, তাই আগে ইলেকট্রনটা 4 এ যাবে, তারপরে 5p তে প্রবেশ করবে। তো এই বেসিক কনসেপ্টটুকু তোমাদের জানলেই যথেষ্ট এখানে। তারপরে আমরা যে নীতিটা পড়বো সেটা হচ্ছে আমাদের আউটবাউ নীতি পড়ছি, হুন্ডের নীতি আমরা পড়ে ফেলি। হুন্ডের নীতি, আচ্ছা। তো দেখো, আমি মানে এটা কি বলবো, আমি আমার কিন্তু ক্লাস সম্পূর্ণ শেষ ছিল, কিন্তু আমি মোবাইলে রেকর্ড করার পরে দেখি যে ভাই তোমার মানে ওই আউটবাউ নীতির পরে হুন্ডের নীতির ওখান থেকে ভয়েস আর হয়নি। মানে এটা এখন কি বলবো, খুব কষ্ট লাগে। তোমাদেরকে জাস্ট দেখালাম যে আসলে আমি করছিলাম শেষ সম্পূর্ণ, কিন্তু হয়নি, মানে এটা ওখান থেকে আবার বোঝানো লাগবে, মানে রেকর্ডটা হয়নি ওই পর্যন্ত। তো একটু তোমাদের জিনিসটা একটু দেখাই রাখলাম, যে এটা মানে কাট হয়ে গেছে, তো তোমরা তো অন্য কিছু ভাবতে পারো, সেই জন্য তোমাদের দেখাই নিলাম জিনিসটা। তো দেখো, হুন্ডের নীতি, এটার আলোচনা, হুন্ডের নীতিটা, এই হুন্ডের নীতিটা, এটা তিনি তার মূল ইটা হচ্ছে এটা, যে তোমার একটা তোমার ধরো নাইট্রোজেন পরমাণু, একটা পরমাণুর ক্ষেত্রে আর কি, এই একটা পরমাণুর ক্ষেত্রে যে আছে, ইলেকট্রন গুলো অরবিটালে প্রবেশ করে, ইলেকট্রন গুলো যে অরবিটালে প্রবেশ করে,
একটা পরমাণুর ইলেকট্রন গুলো, এই কালো মার্কারটা কি হলো, ইলেকট্রন গুলো তোমার ধরো অরবিটালে প্রবেশ করে, সেটা সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম অবস্থায় প্রবেশ করবে ইলেকট্রন গুলা। একটা পরমাণুর তোমার অরবিটাল গুলোতে ইলেকট্রন সবসময় সর্বনিম্ন অযুগ্ম অবস্থায় প্রবেশ করবে, সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম অবস্থায়। যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে N7, আমি একটুখানি তোমাদের কাছে আছে আসলে অনেকক্ষণ পরিশ্রম করেছি তো মাথাটা এখন নষ্ট হয়ে গেছে, সরি, একটুখানি দাঁড়াও, একটুখানি আমি করছি। যে তোমার ধরো এটা নাইট্রোজেন পরমাণু, এটা হচ্ছে 7, তো এর এইগুলো যদি আমি আঁকি, এটা হচ্ছে, এটা একটা, এটা দুইটা, আর এটা হচ্ছে 3 নাম্বারটা, হ্যাঁ। তো এটা হচ্ছে তোমার 1s2, ঠিক আছে, এটা হচ্ছে 2s2, 2p3। তো হুন্ড পরমাণুর মডেল অনুযায়ী দেখো যে কক্ষপথ গুলো অরবিটাল গুলোতে সর্বোচ্চ মানে ইলেকট্রন গুলো অযুগ্ম অবস্থায় প্রবেশ করবে সর্বোচ্চ। তার মানে কি দেখো, এই 1s2 মানে এখানে দুটো ইলেকট্রন প্রবেশ করবে, একটা ঘরে আছে, এটা ক্ষেত্রে আমরা জানি প্রযোজ্য না, 2s2 ক্ষেত্রে একই ঘটনা, হুন্ডের নীতি কিন্তু এস এর জন্য প্রযোজ্য না, কারণ এখানে দুইটা ই করে থাকে। কিন্তু তুমি যদি ইসের ক্ষেত্রে চিন্তা করো, পি এর ক্ষেত্রে, এখানে দেখো, হ্যাঁ এখানে 3টা ইলেকট্রন যেহেতু তোমার দেওয়া লাগবে, আমি এরকম দিতেই পারতাম যে এই যে এই দুইটা, এই 3টা দিতে পারতাম, তোমার অরবিটালে ফাঁকা ঘর আছে, আমি দিতে পারবো না? অবশ্যই পারবো। কিন্তু হুন তিনি কি বলছেন যে না, আমরা আবহাওয়ার ক্ষেত্রে যেমন দেখলাম যে শক্তির যে তারতম্য বা শক্তির তারতম্য যে ইলেকট্রনের প্রবেশ, এটা ইচ্ছা মতো হয় না, একটা নিয়ম অনুযায়ী হয়। এই হুন্ডের নীতিটা ঠিক একই রকম, যে একটা নিয়ম অনুযায়ী কাজটা হয়, কাজটা নিয়ম অনুযায়ী কি হবে, যে সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম অবস্থায় প্রবেশ করবে, অর্থাৎ ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা এখানে না হবে না, এই ইলেকট্রনটা এখানে হবে না, বরং এই ইলেকট্রনটাকে এখানে আসতে হবে। এবং স্পিনটা একটু লক্ষ্য করবে, স্পিনটাও কিন্তু একদিকে দিবা, যদি তোমাদের মানে সৃজনশীল আসে খাতায় যখন লিখবা, স্পিনটাও কিন্তু একটু সাবধান থাকবে। এক্ষেত্রে স্যার অনেক সময় দেখা যায় কিছু স্যার আছে নাম্বার কেটে দিতে পারে, যে উল্টা স্পিন দাও, এক স্পিনে দিবা, আগে 3টা এক স্পিন দিবা, মানে একভাবে প্রবেশ করবে। এখন যদি তোমার এখানে অক্সিজেন হতো, হয় এখানে অক্সিজেন যদি থাকতো, তখন খুব সিম্পল ভাবে ভাই, এখানে 3টা যখন প্রবেশ হয়ে গেছে, তখন আবার ফার্স্টে হতো, তখন এটা কাউন্টেবল বা গ্রহণযোগ্য ছিল। কিন্তু তাছাড়া যখন স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাস হবে, সবসময় ইলেকট্রন গুলো আগে অরবিটাল গুলোতে সর্বোচ্চ বিজোড় অবস্থায়, মানে তোমার অরবিটাল গুলো যতক্ষণ ফাঁকা থাকবে, সেই ফাঁকা অরবিটাল গুলোতে আগে ইলেকট্রন একটা 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 করে বসে থাকবে, বসে যেতে থাকবে। তারপরে সেটা আবার যখন জায়গা থাকবে না, আবার সামনে চলে আসবে, সামনে এসে দুইটা 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 করে ভরাট হবে। এটাই হচ্ছে মতো হুন্ডের নিয়ম, যে সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম অবস্থায় ইলেকট্রন গুলো সবসময় অরবিটাল গুলোতে প্রবেশ করবে। তারপরে তুমি যদি লক্ষ্য করো, সেটা হচ্ছে পাউলির বর্জন নীতি। পাউলির বর্জন নীতি, আহ পাউলির বর্জন নীতি, বর্জন নীতি। তো এটা হচ্ছে যে তোমার ধরো একটা পরমাণুর পাউলির বর্জন নীতিটা কিরকম দেখো, যে ধরো তুমি এখানে আমি অক্সিজেন নিচ্ছি, আমি জাস্ট অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কি হয় জানি, 1s2, 2s2, দাঁড়াও একটু এটা একটু চালু করে নিতে হবে, 2p4, 1s2, 2s2, 2p4, 2s2 মানে যখন ই হয় না, সবই মানে ই হয়ে যায়, কি বলবো, 1s2, 2s2, 2p4। এখন দেখো এই যে ইগুলো আছে ইলেকট্রন বিন্যাসের মধ্যে, আমি জাস্ট যে কোনো দুইটা ইলেকট্রন নিচ্ছি, আমি প্রথম দুইটা ইলেকট্রন নিচ্ছি, অর্থাৎ 1s2 মানে পাউলির বর্জন নীতিটা বোঝার জন্য এই 1s2 অক্সিজেনের যে তোমার ইলেকট্রন বিন্যাসে প্রথম দুইটা ইলেকট্রন নিয়ে কাজ করতে চাচ্ছি, 1s2, যেখানে ইলেকট্রন কয়টা, দুইটা আছে, তো আমি এই দুটো ইলেকট্রনকে একটাকে E1 হচ্ছে, আর একটাকে আমি E2 হচ্ছে ইলেকট্রনটা। তো এখন দেখো, আমরা জানি, আমি আলোচনা করছি একটু আগে, মানে বেশ কিছু আগে তোমার ইসের আলোচনায়, যে একটা ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা কিন্তু 4টা আমরা আলোচনা করছি, আমাদের এইচএসসি লেভেলে আমরা 4টা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানতে পারি, সেটা হচ্ছে যথাক্রমে n, তারপর সরকারি কোয়ান্টাম সংখ্যা n, তারপর চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m, আর স্পিন কোয়ান্টাম সংখ্যা s। এখানেও তাহলে একই ঘটনা, তার জন্য n, l, m আর s। তো এখন দেখো অক্সিজেনের ক্ষেত্রে এই যে 1s2, যেটা তুমি হয়তো এরকম দেখতে পাচ্ছ মার্কার কালো, এটা 1s2, এটা ঠিক আছে 1s2। সো এই 1s2 মানে কি, অক্সিজেনের প্রথম কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে 1, সো ওই 1টার হচ্ছে n এর ভ্যালু, n এর ভ্যালু হচ্ছে সেই 1টা হচ্ছে n এর ভ্যালু, ঠিক আছে, সেই 1টা হচ্ছে n এর ভ্যালু। আচ্ছা এখানে তাহলে ই কারেক্ট ইউজ করি, এটা যুক্ত এখন করছে না, তো এই 1 n এর ভ্যালু কিন্তু 1 হবে, ঠিক আছে, n এর ভ্যালু হচ্ছে 1। আবার আমি একটু আলোচনা করছি তোমাদের কোয়ান্টাম সংখ্যার ওখানে, যে n বা প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে সহকারী কোয়ান্টাম সংখ্যার সম্পর্ক কি, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কি হবে, 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। তার মানে কি, এই l এর মানটা তোমার কি হবে, যে এন মানে এল এর এন এর কখনো মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা কখনো বড় হতে পারবে না, সমান হতে পারবে না। এল এর মানটা কি হবে, 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে এন এর ভ্যালু যদি আমরা ওই জায়গায় 1 বসাই দিই, তাহলে আমরা কি পাচ্ছি, 0 পাবো, 0। এল এর ভ্যালু তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা 0 পাবো, তোমার 0 থেকে দেখো, 0 থেকে n-1 পর্যন্ত, তাই না, এল এর ভ্যালুটা। তো এখন যদি আমরা 0 থেকে আর কি যদি হিসাব করি, তাহলে এখানে এন এর ভ্যালু এখানে 1, সো 1-1 করলে কত আছে, 0, তাহলে এখানে 0 অ্যাকচুয়াল থাকে, সো 0। আবার এল এর সাথে আমি কিন্তু আলোচনা করছি যে এল সহকারী কোয়ান্টাম সংখ্যা, এর সাথে মানে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m এর সম্পর্ক আছে, সেটা কি, এল এর ভ্যালু 0 হলে m এর ভ্যালু 0, কারণটা কিন্তু আমি আগে আলোচনা করছি। আর স্পিনের ক্ষেত্রে ইলেকট্রনের দুটো স্পিন নিয়ে আলোচনা করছি, একটা হচ্ছে ক্লকওয়াইজ স্পিন, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ স্পিন। তো আমাদের অধিকাংশ বই দেখছি যে ক্লকওয়াইজ স্পিনকে আমাদের প্লাস হাফ দিয়ে প্রকাশ করছে, আমি এটাকে প্লাস হাফ দিয়ে প্রকাশ করলাম। তো হ্যাঁ দেখো, ইলেকট্রন 2 এর ক্ষেত্রে, এটা ইলেকট্রন 2 হবে, এই 1s2 ইলেকট্রনের এক নম্বর ইলেকট্রন এখানে দিয়েছে, এবং 2 নম্বর ইলেকট্রন হিসেবে এখানে হচ্ছে। এখানে স্বাভাবিকভাবে ভাই সেও তো প্রধান কোয়ান্টাম সংখ্যা একই হবে, কারণ 1s2, তাহলে এখানে 1 বসাই দাও, এটা 1 হলে এর ভ্যালু হচ্ছে তোমার 0 হবে, এর ভ্যালু 0 হলে এর ভ্যালু স্বাভাবিকভাবে 0 হবে। এবং সবার শেষে এই স্পিনের ক্ষেত্রে দেখো, ইলেকট্রন দুইটা স্পিনে ভাই একটা ইসে থাকে, একটা অরবিটালে দেখো, এই যে তোমার এটা মানে এই গঠনটা এরকম থাকে, যে একটা ইলেকট্রন এরকম থাকে আর একটা ইলেকট্রনটা বিপরীত ইসে থাকে, সেই জন্য এটাকে প্রকাশ করা হয় কি দিয়ে, মাইনাস হাফ দিয়ে। তো এটা হচ্ছে কথা, তুমি ভাবতে পারো যে ভাই হয়তো তোমাদের একটু মানে বোঝানোর জন্য ই করলো, কিন্তু না, এটাই কিন্তু তোমার মানে নিয়মটা হচ্ছে এটা, এই নিয়ম থেকেই কিন্তু তোমার প্রমাণিত হয় যে তোমার এই যে পাউলির বর্জন নীতি, এটা ঠিক আছে, যে একটা পরমাণুর যে কোনো দুটো ইলেকট্রনের মধ্যে, আমি 1s2 এই দুটো ইলেকট্রন নিয়ে কাজ করছে অক্সিজেনের, 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হতে পারবে না। দেখো এই 3টা সমান হয়ে গেছিল, কিন্তু মানে প্রায় ধরা পড়ে গেছিল এটা, কিন্তু এই যে কোয়ান্টাম মানে স্পিনের যে খেলা, স্পিনের খেলা এসে প্যাচ খেয়ে গেল,
তোমার হয়ে গেল যে এটা হবে না। তো এটা হচ্ছে পাওয়ারের বর্জন নীতির নিয়ম, বেসিক নিয়ম, এখানে এতটুকু জানলেই যথেষ্ট। তো পাওয়ারের বর্জন নীতি এটা। আচ্ছা, তারপরে কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করবো। আচ্ছা ঠিক আছে, শেষ। আমি আসলে হয়েছে কেবল ক্লাস করলাম, এই জন্য একটু সরি, সেটার জন্য একটু হয়তো মানে উল্টাপাল্টা কথা বলছি, সরি ফর দ্যাট। দেখো তারপরে আমাদের আলোচনা হবে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা এবং ইলেকট্রোবিন্যাস নীতি শেষ। এবার তড়িৎচুম্বকীয় আলোচনা। তো তড়িৎচুম্বকীয় আলোচনার ক্ষেত্রে আমাদের বইয়ে আমি বলছি যে 3টা টপিক দেখবা। একটা হচ্ছে ইউভি টপিক আছে, ইউভি রশ্মির টপিক, একটা হচ্ছে তোমার আয়র রশ্মির টপিক, আর একটা হচ্ছে তোমার দৃশ্যমান আলোর টপিক। এই 3টা টপিক একটু দেখো। যে ইউভি রশ্মি যে টপিকটা আছে ভাই, ইউভি রশ্মি যে টপিকটা আছে, ইউভি রশ্মি রিলেটেড তোমার অতিবেগুনি রশ্মির ওই যে জাল নোট শনাক্তকরণে ইউভি রশ্মির যে ব্যবহারটা আছে ফসফর, সেই ব্যবহারটা তোমরা জানবা বা ভালোভাবে এটা পড়বা কিভাবে কি ব্যবহারটা হয় এবং তার রেঞ্জটা, ইউভি রশ্মির রেঞ্জ কতটুকু অবশ্যই পড়বা। তারপরে তুমি আয়র রশ্মির ক্ষেত্রে যেটা পড়বা সেটা হচ্ছে আয়র রশ্মির যে 3টা আয়র আছে, এম আয়ার যেটা আর কি মিডল আয়ার যৌগ মানে এটা পড়বা এবং তার কাজটা পড়বা কার্যকরীমূলক শনাক্তকরণে। তারপর এন আয়ার যেটা তোমার মাথার খুলি যে ডট পদ্ধতিতে তোমার এগুলো মানে কাজ টাজ করে কিভাবে যেন আমি পড়ছি একটু ভুলে গেছি আর কি। আর আরেকটা আছে তোমার এফ আয়ার যেটা তোমার যে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কাজে ব্যবহৃত হয়। তো এই আয়র রশ্মিগুলোর মানে কাজগুলো পড়বা, ওগুলোর দরকার নেই, মানে তরঙ্গদৈর্ঘ্য কথা জানার দরকার নেই, জাস্ট কাজগুলো পড়বা। আর মূল আয়র রশ্মিটার তো তোমার পড়তে হবে অবশ্যই, মানে মূল আয়র রশ্মির যেটা তোমার তরঙ্গদৈর্ঘ্য রেঞ্জটা মূল আয়র, তাছাড়া এফ আয়ার এন আয়ার ওগুলো দরকার নেই, জাস্ট কাজগুলো পড়বা ওগুলোর। আর দৃশ্যমান আলোর ক্ষেত্রে সামনে ভাই একটা সূত্র আলোচনা করবো, সেই সূত্র কিন্তু এই দৃশ্যমান আলো তরঙ্গ তোমরা জানো, আসলে তোমরা এতদিন অভ্যস্ত হয়ে গেছো বিষয়টা, যখন কিন্তু অনেক লাগে দৃশ্যমান তরঙ্গের প্রত্যেকটা বেনিয়ে আসো কলা, প্রত্যেকটা রেঞ্জটা কিন্তু 380 থেকে 780 সুন্দর হবে, এটা মুখস্থ করতে হবে ভাই, এটা কাজে লাগবে অবশ্যই। তো এখান থেকে মোটামুটি এইটুকু আলোচনা আছে। দেখো থিওরি আমি চেষ্টা করছি এখানে সব মেন টপিকগুলো দেখো, কোনো থিওরি কিন্তু আমি এখানে দিচ্ছি না, তোমাদের একটু চেষ্টা করে সর্বোচ্চ হবে যে থিওরি যেগুলো আছে আলোচনা করে দেওয়া, যেগুলো তোমরা পড়বা বাসায় বই থেকে, এগুলো মুখস্থ জিনিস, এখানে এগুলো বোঝার জিনিস না। তো এই যে আমাদের পারমাণবিক বর্ণালী সংক্রান্ত বিষয়, এটা নিয়ে একটা আলোচনা। তো দেখো এই আলোচনাটা কিরকম, যে এই যে একটা কক্ষপথ আমি আঁকি, এই যে একটা কক্ষপথ, দেখো একটা কক্ষপথ, তো দেখো একটা কক্ষপথ আঁকলাম। তো এই কক্ষপথের এটা হচ্ছে এই কক্ষপথে এখানে হচ্ছে এন এর ভ্যালু 3, মানে 3 নাম্বার কক্ষপথ, এখানে হচ্ছে এন এর ভ্যালু হচ্ছে তোমার 2 নাম্বার কক্ষপথ, আর এটা হচ্ছে 1 নাম্বার কক্ষপথ, এন ইকুয়াল টু 1। সো দেখো আমার একটা ইলেকট্রন আছে এই 3 নাম্বার কক্ষপথে, ঠিক আছে, ইলেকট্রনটা আছে 3 নাম্বার কক্ষপথে আছে, এবং ইলেকট্রনটা আমার 3 নাম্বার কক্ষপথ থেকে তোমার 2 নাম্বার কক্ষপথে ধরো আসবে, 2 নাম্বার কক্ষপথে আসবে ইলেকট্রনটা ধাপান্তর হবে আসবে। এই জায়গা আমরা জানি আমাদের বইয়ে এবং বোর পরমাণু মডেল থেকে বোর তিনি এটা মূলত প্রথম দেখিয়েছিলেন সেই 1913 সালে। সেটা হচ্ছে এই যে ইলেকট্রনটা যখন একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে আসে তখন শক্তির বিকিরণ করে, এই বিকিরিত শক্তির যে একটা কারণে একটা তো মানে দেখা যায়, বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন যে বিকিরিত শক্তি যখন একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে আসে এক প্রকার যে বিকিরণ দেখা যায়, বিকিরণের কারণে বিশেষ যন্ত্রের সাহায্যে ওটা থেকে একটা পাওয়া যায় পারমাণবিক বর্ণালী, অসংখ্য ক্ষুদ্র রেখাযুক্ত সূক্ষ্ম রেখাযুক্ত পারমাণবিক বর্ণালী দেখা যায়। এই পারমাণবিক বর্ণালী নিয়ে আমাদের আলোচনাটা, যে পারমাণবিক বর্ণালীটা দেখা যায় এটা মতো শক্তি একটা নির্গত হয় আর কি, যে ইলেকট্রন যে শক্তি নিয়ে পড়ে গেছিল সেটা নির্গত করে। তো এই পারমাণবিক বর্ণালী এটা কাইন্ড অফ তোমার মনে করো আরো টাইপসের জিনিস। তো এটার ওই জন্য তরঙ্গ সংখ্যা জিজ্ঞাসা করে, মূল পয়েন্ট হচ্ছে এটা, আমাদের বইয়ে তরঙ্গ সংখ্যা দিক দেওয়া আছে, সূত্রটা মূল সূত্র যে 1/λ ইকুয়াল টু তোমার সূত্রটা 1/λ ইকুয়াল টু আর এইচ ইন্টু 1/nl স্কোয়ার মাইনাস 1/nh স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার, মূল সূত্র। তো এখানে একটা কথা বলে দিই, তোমরা অনেকে জেড স্কোয়ারটা বলতে চাও না, ভাবো খালি হাইড্রোজেন থেকে আসবে, অনেকবার শুধু অনেকে এটাই খাইছে, আমাদের সময় মনে করো লিথিয়াম এসেছিল, লিথিয়াম যে প্রশ্ন করছে এইচএসসি তে কেমিস্ট্রি। সো এই জেডটা অবশ্যই পড়বা, হাইড্রোজেন সবসময় কিন্তু দেয় না, যে হাইড্রোজেনের ক্ষেত্রে তো 1 ভ্যালু বসাই দিলে, কিন্তু তোমার যদি হিলিয়াম বা লিথিয়াম দিয়ে দেয় তখন কিন্তু মারা খেতে হবে, তখন কিন্তু পারমাণবিক সংখ্যা এখানে বসাতে হবে ওখানকার, তাহলে মান একটা ভালো চেঞ্জ আসবে। সুতরাং এই সূত্রটা ভালোভাবে সম্পূর্ণ পড়বা। এখন দেখো তোমার প্রশ্নে কি কি প্রশ্ন করে, সাধারণত এখান থেকে যে প্রশ্নটা করে আমি একটু আলোচনা করিনি, সেটা দেখো তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে ভাই ইলেকট্রন ধরো তোমার তৃতীয় থেকে দ্বিতীয়তে আসলো, তাহলে সর্বোচ্চ ধরো সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত, ঠিক আছে, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত জিজ্ঞাসা করলো, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত, অথবা তোমার জিজ্ঞাসা করলো হচ্ছে সর্বনিম্ন শক্তি কত, অথবা জিজ্ঞাসা করতে পারবে সর্বনিম্ন কম্পাঙ্ক কত, কম্পাঙ্ক কত। দেখো এই সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত, সর্বনিম্ন শক্তি, সর্বনিম্ন কম্পাঙ্ক, এই তিনটা প্রশ্ন ভাই একটা সূত্রের কথা। আমি তোমাকে আজকে এমন একটা ট্রিক বলবো যেটা তোমরা হয়তো জানো অনেকে, বা হয়তো জানো না, কিন্তু এই ট্রিকটা তুমি ভালোভাবে যদি এখন থেকে আরো ভালোভাবে কাজ করো, ইনশাআল্লাহ এখান থেকে এই যে এই টপিকটা থেকে পারমাণবিক প্রণালী সম্পর্কিত এই জাতীয় জিনিস থেকে যে প্রশ্ন আসবে তোমরা সুন্দর পেয়ে যাবে। সেটা কি দেখো, তুমি যে জিনিসটা ভালোভাবে মাথায় রাখবা সেটা হচ্ছে তুমি একটা জিনিস মুখস্থ করবা, সেটা কি এই যে এখানে আমাদের সূত্র, এখানে কিন্তু আমাদের NH টা বসানো লাগে, তাই না? এই NH এর ভ্যালু তোমার দুইটা মান তুমি মুখস্থ করবা, কি সেই দুইটা মান একটু বলে নি সেটা দেখো। এই NH এইটা যখন তোমার যখন তুমি দেখবা প্রশ্নে তোমাকে বলছে তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ, ঠিক আছে, ল্যামডা, তোমার ল্যামডা যেটা আর কি ল্যামডা, এই ল্যামডাটা যখন তোমার ম্যাক্সিমাম থাকবে, ল্যামডা যখন ম্যাক্সিমাম মান থাকবে তখন এটার ভ্যালু এই NH এর ভ্যালু তুমি লিখবা কি NL+1, NL এই যে L যেখানে ইলেকট্রনটা থাকবে আগে, যেখানে মানে নিম্ন কক্ষপথ যেটা আর কি, যেখানে আসবে ইলেকট্রনটা, সরি যেখানে ইলেকট্রন আসবে নিম্ন কক্ষপথ যেটা, সেটা +1। আর যদি এই NH এর এখানে তুমি দেখো, মানে তুমি প্রশ্ন সলভ করতে যে দেখছো বা প্রশ্ন থেকে ডাটা পাইছো, তরঙ্গ দৈর্ঘ্য কোনোভাবে ভাই মিনিমাম পাইছো, কিভাবে পাইছো এটা সামনে আলোচনা করবো যে কিভাবে বুঝবা। তো সেই ক্ষেত্রে তুমি এখানে ইনফিনিটি দিবা, যখন তোমার তরঙ্গ দৈর্ঘ্য তোমার যে সর্বনিম্ন তুমি বুঝে গেছো
ওই প্রশ্ন ডাইরেক্ট বলা আছে বা তুমি ইনডাইরেক্ট বুঝে গেছো, তাহলে তুমি ইনফিনিটি বসাই দিবা। এখন ভাই কথা হচ্ছে কিভাবে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বুঝবো, খুব সহজ ভাই, তোমরা সবাই এসব বিষয়টা জানো, সেটা দেখো সব সম্পর্ক কিন্তু জানো। দেখো ই ইকুয়াল টু কি সূত্র ছিল না, একটা এইচ এর ইকুয়াল টু কি লিখতাম, এসি বাই ল্যামডা। ভাই তো এখান থেকে বুঝতে পারছি যে এই শক্তির সাথে ইলেকট্রন, এটা এবং এই সম্পর্কটা কিন্তু আসছে সেই বড় কিন্তু দিচ্ছে, এটা এই সূত্রটা ইকুয়াল টু এইচ, এটা কিন্তু বড়ি পরমাণু যে তোমার ইলেকট্রনের ধাপান্তর হয়, শক্তি যে তারতম্য হয়, এই সূত্রটা কিন্তু মানে এই রিলেটেড সূত্র, এটার সাথে রিলেটেড সূত্র, এই জন্য এটা খাটাতে পারছে এখানে। দেখো তো এখান থেকে আমরা বুঝতে পারছি না শক্তির সাথে তোমার তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক, অর্থাৎ শক্তি সর্বোচ্চ হলে বুঝে নিতে হবে বাই ডিফল্ট তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন। সর্বোচ্চ মানে কি সর্বনিম্ন, এর উল্টাটা যেহেতু তার উল্টা সম্পর্ক, এর অবশ্যই সর্বনিম্ন হবে। অনুরূপ ভাবে ভাই দেখো শক্তির সাথে কম্পাঙ্কের সম্পর্ক সমানুপাতিক, আবার কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্কটা। এটা তোমাদের প্যাচ লাগার কিছু না, তোমরা বাসায় যাচ্ছে সমীকরণটা করে দেখো, খুব সহজ, তোমরা সবাই বিষয়টা জানো যে মানে সম্পর্ক সমানুপাতিক ব্যস্তানুপাতিক কিভাবে বোঝে। তার মানে কি আমার প্রশ্ন যদি কোনোভাবে চাই যে ভাই সর্বনিম্ন, আমার প্রশ্ন ধরো বললো যে ধরো এই প্রশ্নটার ক্ষেত্রে যদি আমি এটা খাটাই, যে আমাকে ধরো বললো যে ইলেকট্রনটা 3 থেকে 2 আসছে ভাই, তুমি বের করে দাও। স্যার ধরো তোমাকে বললো সর্বনিম্ন শক্তি, ঠিক আছে, ধরো তোমাকে বললো সর্বোচ্চ শক্তি, তোমাকে ধরো বললো কি সর্বোচ্চ শক্তি কত হবে, ইলেকট্রন যদি 3 থেকে 2 আসে, খুব বেসিক একটা প্রশ্ন আমি করছি। এখান থেকে বিভিন্ন ডিপ লেভেলের প্রশ্ন তুমি দেখবে আসছে। তোমাদেরকে আজকে যে থিওরি গুলো ভাই পড়াচ্ছি, এই থিওরি গুলো কিন্তু তোমাদের ডিপ থেকে, মানে এটা হচ্ছে আমি ডিপ থিওরিটা আছে, আমি ডিপ টপিকে যাচ্ছি না, কিন্তু এটা হচ্ছে বেস থিওরি। এই বেস তুমি ভালোভাবে পড়ো, ইনশাআল্লাহ আশা করছি যে কোনো ডিপ টপিকের আলোচনা ইনশাআল্লাহ তুমি বেসটা ভালোভাবে জানা থাকলে না দেখে তুমি সলভ করতে পারবে বা অনেকাংশ করে ফেলতে পারবে। সুতরাং বেসটা আগে ভালোভাবে দেখো। তো এই 3 থেকে যখন 2 আসে, তখন দেখো আমরা তরঙ্গ সংখ্যা, আমি জাস্ট যেটা মূল সূত্র সেটা দিয়ে যদি দেখাই, যে দেখো আর এইচ এখানে কি লিখবা, এন এল, এটা তো স্বাভাবিকভাবে লিখলে। এখন এন এইচ এর জায়গায় ভাই কি লিখবা, এন এইচ স্কয়ার। দেখো হ্যাঁ, তো এখন এই মানটা যখন বসাবা, তখন তুমি এই এখানে যেহেতু 2 আসবে ছোট, তাই এখানে 2 স্কয়ার মাইনাস। এখন দেখো কি বলছে যে তোমার এখানে ধরো স্যার চাইছে যে তোমার কত, যে এই প্রশ্নটার জন্য তো চাইছে যে ভাই তুমি ই ম্যাক্স এর ভ্যালু বের করে দাও, ই ম্যাক্স এর ভ্যালু কত, শক্তি সর্বোচ্চ কত পাওয়া যাবে। তো আমরা কি আলোচনা করছি না, শক্তি যখন সর্বোচ্চ হবে তখন তরঙ্গ দৈর্ঘ্য মিনিমাম হবে, স্বাভাবিকভাবে সূত্র এই যেটা, শক্তি সর্বোচ্চ, তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন। তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন হলে বলছি যে দুটো জিনিস মনে রাখবা, এনএইচ এর জন্য তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ হলে কত, এই যে ধরো সর্বনিম্ন হলে কত, ইনফিনিটি। সুন্দরভাবে ইনফিনিটি বসাই দিব, সুন্দরভাবে এনএইচ এর জায়গায় ইনফিনিটি স্কয়ার বসাই দিব। ইনফিনিটি স্কয়ার মানে 0 আমরা জানি অ্যাকচুয়ালি, সো জাস্ট এখানে সুন্দরভাবে আর এইচ, এবং এখানে মাইনাস হলে তো কোনো কাজের না, সো আর এইচ বাই 4 অ্যাকচুয়ালি, ঠিক আছে। আর যারা ফেরোটা বলছে ভালোভাবে দেখে নিবা মানটা যদি থাকে। তো ভাই এখানে আমি তোমাদেরকে বেশি ডিপে নিয়ে যাই, আমি বেসগুলো দেখাইছি আর কিওয়ার্ডস গুলো আলোচনা করছি, কিওয়ার্ড এক্সপ্লেনটাস আলোচনা ছিল। তো এই ছিল মোটামুটি আজকে টুকটাক আলোচনা। চেষ্টা করছি সম্পূর্ণভাবে মানে এই চ্যাপ্টার ফার্স্ট ক্লাসে এর প্রায় অর্ধেক অংশ ভালোভাবে শেষ করার জন্য। তবে আমার ইসলামী যে জ্ঞান বা এটা তো এখন অনেক কম, কিন্তু চেষ্টা করছি সর্বোচ্চভাবে। তো এই ক্লাসের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতে পারে বা জ্ঞান বা সাপ্লাই করার ক্ষেত্রে কিছু হয়তো ঘাটতি থাকতে পারে, সেটা তোমাদের অবশ্যই আমার সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আর তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, তোমাদের সামনে হচ্ছে এসএসসি পরীক্ষা। তো এসএসসিটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষা এটাকে তোমার ভয় না পেয়ে, তোমরা যে অবস্থায় আসো না কেন, যে পরিবেশে আসো না কেন, আমি বারবার কথাটা বলি, তোমরা প্লিজ এখন নিজের অবস্থানটা থেকে শক্ত হয়ে দাঁড়াও, শক্ত হবে, মানে শক্ত হতে হবে নিজেদেরকে, শক্ত হয়ে স্ট্রং হয়ে নিজেরা পড়াশোনা বা কাজকর্ম শুরু করে দাও। কারণ কি, তুমি যদি রেজাল্ট ভালো করো হ্যাঁ, তখন সবাই তোমার আনন্দে ভাগ দেওয়া হবে, কিন্তু তুমি যদি ভালো করতে না পারো, তোমাকে তোমার যত কাছের লোকজন হোক না কেন, বাবা মা যাই হোক না কেন, সবাই কিন্তু তখন গালাগালি করবে, তোমার প্রচন্ড কটু কথা শোনা লাগবে। বাস্তবতা তখন তুমি বুঝতে পারবে, ওটার মাধ্যমে একটা সুবিধা হয়, বাস্তবতা তুমি বুঝতে পারবা। কিন্তু আমি চাচ্ছি যে ভাই তোমরা মানে একটু পরিশ্রম করো, পরিশ্রম করে এখনই বসে পড়ো, যে তোমার মানসিকতা শক্ত করে, যে যত আবহাওয়া থাক, গরম হোক ঠান্ডা হোক, আই ডোন্ট কেয়ার, আমার পরীক্ষায় যেটা আসবে এসএসসিতে আমি নিজের যোগ্যতাই সুন্দরভাবে সম্পূর্ণটা উত্তর করে আসবো ইনশাআল্লাহ। অনেক ভালো কিছু হবে। মনে রাখবে প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভর করে, তো নিয়তটা যদি থাকবে, তুমি দেখবে অবশ্যই তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা। সুতরাং এই ভিডিওটা দেখছো তখন তোমাদের ধন্যবাদ জানাচ্ছি, এবং তোমরা সবাই এখন আমি বলবো যে ভালোভাবে পড়ালেখা শুরু করে দাও। আর এই ভিডিওটার সেকেন্ড যে পার্টটা সম্পূর্ণ ওখানে বাকি দাব্যতার অংশটুকু শেষ করবো, সেই অংশটুকু দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, এই ভিডিওটা এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম।